শুধু দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে সংলাপ অনুষ্ঠানে। তীব্র গ্যাস সংকটে দেশ, বাসাবাড়ি, সিএনজি স্টেশন, পেট্রোল পাম্প, শিল্প কলকারখানায় একই অবস্থা। বাসাবাড়িতে জ্বলছে না চুলা, গ্যাসের জন্য সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, গ্যাস নিতে চালকদের অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। গ্যাস সংকটে চরমে পৌঁছার অন্যতম প্রধান কারণ হলো চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যাপক ফারাক। দৈনিক 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ রয়েছে 250 কোটি ঘনফুট বলছে সরকার। আর এর প্রভাব পড়েছে বিদ্যুতে। সারা দেশে চলছে লোডশেডিং। বিদ্যুৎ আর গ্যাস সংকটে অনেকটা অতিষ্ঠ জনজীবন। এমন পরিস্থিতিতে গতকাল সন্ধ্যা নাগাদ দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশ্বস্ত করেছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ আবার জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বর্তমান গ্যাস সংকট সমাধানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই। এখন প্রশ্ন হলো, দিন গোনা শেষ হবে কবে? দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি গ্যাস সংকট সমাধানে দিন গোনার শেষ কবে। সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে সমসাময়িক আরও অনেকগুলো বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ভাই আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন সাইদ খান, সাংগঠনিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সেই সাথে যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। সাইদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। বলছিলাম, তীব্র গ্যাস সংকটে, সেই সাথে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন, এই বিষয়টার সমাধান কিভাবে হবে তা নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই। প্রথমে একটু যেতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কি মনে হয় আসলে যে এই হারে সংকটটা শুরু হয়েছে? যদিও এর আগে আমরা জ্বালানি মন্ত্রী বলেছিলেন সপ্তাহ 2 মধ্যে সমাধান হয়ে যাবে, যদি বলে এলএনজি টার্মিনাল যেটা মহেশখালীতে আছে সেটা রিপেয়ারিং শেষ হলে মোটামুটি সমাধান হবে, কিন্তু না, দিনকে দিন বাড়ছে গ্যাস সংকট, এখনও সেই সংকট যাচ্ছে না। সেই সাথে তার প্রভাব পড়েছে বিদ্যুতেও, সারা দেশে লোডশেডিং চলছে। এখন এখান থেকে উপায়টা কি? যদিও আপনি বলেছেন 8 আগস্টে যে সবার আগে বাংলাদেশের পরিবর্তে সবার আগে লুটপাটতন্ত্র কায়েমের চেষ্টা এবং জ্বালানি খাতকে বেসরকারিকরণের উদ্যোগের মধ্য দিয়ে পাকাপোক্তভাবে লুটপাটের আয়োজন চলছে, এই বিষয়টাও নিয়ে আপনার জানতে চাই। আবার জ্বালানির সংকট আসা সমাধানের পথটা কি আসা? তিনি বলেছেন, জ্বালানি মন্ত্রী বলছেন, দিন গোনা ছাড়া কোনো উপায় নেই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে জ্বালানি সেক্টরে আজকে যে ক্যাওয়াস চলছে এ পুরো দায় বিএনপির না। আমরা হচ্ছে রাষ্ট্র এবং সাকসেসিভ গভর্নমেন্ট যারা দেশ পরিচালনা করেছেন, আজকে এই সংকটের জন্য সবাই দায়ী। গত 20-25 বছর 30 বছর ধরে কালেকটিভলি ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থ এবং নিরাপত্তাকে সামনে রেখে জ্বালানি খাতকে অ্যাড্রেস করা হয়নি। অ্যাড্রেস করা হয়েছে রাজনৈতিক দলের নেতা কর্মী কাকে চুক্তি দেবে, কাকে কোন টেন্ডার দেবে, লুটপাট, এগুলোকে সামনে রেখে। এর ভিতরে দেশি বিদেশি লবিস্টরা তো অবশ্যই আছেন আর কি, যারা স্বার্থকে বারবার কম্প্রোমাইজ করবার চেষ্টা করেছেন। দেখেন, একের পর এক এক্সাম্পল দেই। আমাদের দেশে জ্বালানি বলতে যেটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে কয়লা। আমাদের দেশের যে কয়লা, এটার মান দুনিয়ার সবচেয়ে ভালো কয়লার ভিতরে একটা। আমার তো কয়লার বিদ্যুৎ কেন্দ্র আছে, কয়লা আমি কিন্তু ইম্পোর্ট করছি জ্বালানি আকারে। তাহলে আমার যে পরিমাণ কয়লা আছে, আমি যদি সেটা ব্যবহার করি আগামী 50 থেকে 60 বছর ব্যবহার করতে পারবো, তাহলে কয়লাটা তুলছি না কেন? মানে একটা যৌক্তিক কারণ তো, এমন তো না যে আমি জিনিসটা খাওয়া বন্ধ করে দিয়েছি, ব্যবহার করা বন্ধ করে দিয়েছি, এটা কেন্দ্রিক কোনো কিছু নাই। আপনি আদানিকে যে এত উচ্চ মূল্যের একটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র করে ওখান থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিলেন, আদানিও তো কয়লার দাম ঠিক করে করে আমার কাছ থেকে টাকা নিচ্ছে। রামপালে, বিভিন্ন জায়গাতে যে আমরা আমাদের নিজস্ব কয়লা উত্তোলন করছি না কেন? যখনই দেখবেন কনকো ফিলিপস আসলো, আপনার যখন কয়লা উত্তোলন করবার আলোচনা বিদেশি কোম্পানিকে দেওয়াটার ব্যাপারে আসলো, আমাদের কিছু পতিত বাম বুদ্ধিজীবীরা রাস্তায় নামলো, যেগুলো সংরক্ষণ করতে হবে, এটা করতে হবে, ওখানকার লোকদেরকে উচ্ছেদ করা যাবে না। কেন করা যাবে না? সারা দুনিয়াতে যেখানে খনিজ সম্পদ পাওয়া যায় সেখানে লোকদেরকে সেফলি অন্য জায়গাতে পুনর্বাসন করবার নজির বাংলাদেশেই তো আছে। আমাদের যে গ্যাস ফিল্ডগুলো আছে, এখানে একসময় মানুষ বসবাস করতো না, সেই পাকিস্তান আমল থেকে, তাদেরকে তো সরানো হয়েছে। কাপ্তাই লেক করা হয়েছে, জনবসতিকে সরানো হয়েছে না, রিপ্লেস করা হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আপনি যে রাস্তা করছেন, আপনি যে ব্রিজ কালভার্ট করছেন, প্রতিনিয়ত জনবসতিকে সরানো হচ্ছে না? তাহলে অ্যাকোয়ার করবার কালচার তো বাংলাদেশে আছে, পুনর্বাসন করবার। তাহলে আপনি এটা কেন করতে দিলেন না?
তাহলে কি এই বামপন্থীরা আওয়ামী লীগের বি টিম আকারে তখন মাঠে নামছিল? জ্বালানি, বিদ্যুৎ, তেল, সম্পদ, বন্দর রক্ষা কমিটি করে টোরে, তো রামপাল ঠেকাইলেন না কেন? বিএনপির আমলে তারা যে পরিমাণ জজবানিয়া ফুলবাড়ি আন্দোলনে অংশগ্রহণ করছে, এটা করছে, এটা করছে, এটা এখন ঠেকাইলো না কেন? এটাকে তারা কেন করলো? এখন দেখেন দুনিয়া থেকে কয়লা উৎপাদন পশ্চিমারা বন্ধ করে দিয়েছে। আমরা কয়লা আনি কাদের কাছ থেকে? অস্ট্রেলিয়া, আমাদের দেশের বা খুবই কাছাকাছি সবচেয়ে উন্নত দেশগুলোর ভিতরে একটা। তারা তো কয়লা উত্তোলন করছে, হাজার হাজার কোটি কোটি টাকার, বিলিয়নস অফ ডলারের কয়লা উৎপাদন করছে। তাহলে আপনি কাঠামোগতভাবে দেখেন, আমার গ্যাস একসময় আমি স্বয়ংসম্পূর্ণ ছিলাম আমার প্রয়োজনে, কারণ আমার প্রয়োজনটা কম ছিল। পাকিস্তান আমলে এত বেশি গ্যাস উঠতেছে, তখন তো আমার এত ইন্ডাস্ট্রি ছিল না, আমার জনসংখ্যা তো ছিল না। তখন চিন্তা করতে পারছে না গ্যাসটা দিয়ে তারা কী করবে, কারণ রিজার্ভ করে রাখার আবার তো আমার মেকানিজম নাই এখানে। তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে ঠিক আছে, গ্যাসটা বাড়ি বাড়ি দিয়ে দাও। এই লাইন করে করে কিন্তু আপনার গ্যাস পাইপলাইন করে করে বাড়িতে বাড়িতে দেওয়ার কালচার শুরু হলো। কিন্তু গ্যাসের আসলে প্রায়োরিটি খাত কোনটা হওয়া উচিত ছিল আমার? আসলে আমি গ্যাস দিয়ে সবচেয়ে কী কাজ করি? আপনি চিন্তা করে দেখেন, আমার ফুড সিকিউরিটি, আমার এখন পর্যন্ত আমার জনগণের খাদ্য নিরাপত্তা তৈরি হয় নাই। প্রতি বছর আমার অনেক 7, 8, 10 লক্ষ মেট্রিক টন আপনার চাল বিভিন্ন জায়গা থেকে কিনতে হয়। কদিন আগে দেখছেন ভারত থেকে পচা চাল আইনে আবার ফেরত দিতে হয়েছে। তাহলে আমার দেশে যে পরিমাণ সার কারখানা আছে, এটার আমার প্রয়োজন হচ্ছে 35 থেকে 40 লক্ষ মেট্রিক টন সার। আমার ক্যাপাসিটি আছে 22 থেকে 25 লক্ষ মেট্রিক টন প্রডিউস করবার, কিন্তু বছরে আমি প্রডিউস করছি মাত্র 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন। কেন করতে পারছি না? কারণ ওই সার কারখানাগুলোতে আমি গ্যাস দিতে পারতেছি না। তাহলে গ্যাস আপনি কোথায় প্রায়োরিটাইজ করবেন? বাড়িতে বাড়িতে দিবেন, প্রায়োরিটাইজ করবেন? বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায়োরিটাইজ করবেন, না আপনার ফুড সিকিউরিটির জন্য প্রায়োরিটাইজ করবেন? আপনি কি ডোমেস্টিক ইউজে বেশি প্রায়োরিটি দেবেন, না আপনার ব্যবসা বাণিজ্য? 200-র উপরে কোম্পানি বন্ধ হয়ে গেছে রিসেন্টলি, আপনার স্টাফদেরকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনার বাসায় শুধু বিদ্যুৎ থাকলে হবে? আমার খাবারও তো কিনে খাওয়ার মতো সক্ষমতা তৈরি হইতে হবে। তাহলে এই যে এনার্জি সাইকেলটা আমি তৈরি করলাম, ডিপেন্ডেন্সি নির্ভর, পরনির্ভরশীল, আমদানি নির্ভর, এবং আমার সচ্ছল হওয়ার পথটাকে রুদ্ধ করে দিয়ে, আপনি দেখেন 2016-17 দিকে আমাদের গ্যাস উৎপাদন সবচেয়ে বেশি ছিল, আমাদের 270 ওই যে কিউবিক ঘনফুট যেটা বলে আর কি, এরকম। তো এখন সেই বছর থেকেই আপনি এলএনজিকে কেন ট্রান্সফর্ম করলেন? আপনার তো ওই বছরটাতে সংকট ছিল না, তো আপনি এলএনজির লাইসেন্সটা কেন দিলেন? এবং এইটার মার্কেট শেয়ার বাড়তে বাড়তে এখন আপনার প্রায় 30% হয়ে গেছে। তাহলে আপনি কি পরিকল্পিতভাবে সংকট তৈরি করে আমদানি নির্ভর করছেন বাংলাদেশকে? আপনি কি আমার মার্কেটকে শাটডাউন করে দিতে চাচ্ছেন, আমার ডোমেস্টিক মার্কেটকে? আপনি ভোলাতে গ্যাস উত্তোলন হচ্ছে বহু বছর থেকে শুনছি, তা আপনি পাইপলাইন টানলেন না কেন? আপনি পাইপলাইন না টেনে এলএনজি মার্কেটের পিছনে কেন আপনি এত সুবিধা দিলেন জনগণের ট্যাক্স? অতীতের সরকারের এইসব কার্যক্রম তো আমরা সব জানি। এখন বিএনপি সরকার কি করছে বা কি করতে চাচ্ছে সামনের দিকে? দেখেন, এই সংকট থেকে সমাধানের উপায়টা কি? সমাধানের জায়গাটা বড় জিনিস হচ্ছে যে বিএনপি স্বীকারই করছে না একটা সমস্যা আছে। এতদিন সে হাসি থামসা করছে। আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী সংকট স্বীকার করছেন না যে দেশে কারেন্ট থাকে না। স্পিকার সাহেব বলতেছে আমার এলাকাতে 12-14 ঘন্টা কারেন্ট থাকে না। আপনি কি বলছেন? তিনি এমপি বলতেছে আমাদের এলাকাতে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এত লোক মারা গেছে। তো জ্বালানি মন্ত্রী দুষ্টামি করে বলতেছে বিদ্যুৎই যদি না থাকে তাহলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মারা যায় কিভাবে? এই হাস্যরস করতেছেন মানুষের জীবন নিয়ে। গতকালকে শুধু প্রতিমন্ত্রী অমিত ভাই দেখলাম দুঃখ প্রকাশ করেছেন। আপনি প্রথম দিন থেকে কেন দুঃখ প্রকাশ করলেন না? এটার জন্য আপনি দায়ী না, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি দুঃখ প্রকাশ করে তো মানবিক আচরণ করবেন। দ্বিতীয়ত হচ্ছে জনগণ জানতে চায় যে এটা ম্যানেজ করবার জন্য আপনি কি করছেন। বলা হচ্ছে মহেশখালীতে আপনার ভাসমান টার্মিনালে আগুন লাগছে। এটা কিভাবে আমরা জানলাম? কোনো ইনভেস্টিগেশন হয়েছে? কেন হইল? কোনো কিছু কিন্তু আমরা জানি না, শুধু আমাদেরকে বলা হয়েছে ওখানে আগুন লাগছে। আগুনের কোনো ছবি দেখছি, কোনো প্রসেস জানি কি থেকে কি হইলো না হইলো, সারতে কেন এত দেরি হচ্ছে? তাহলে কি আপনি পরিকল্পিতভাবে একটা সংকট তৈরি করছেন, যেটা এর আগে তেলের সংকটের সময় আমরা দেখেছি? থার্ড হচ্ছে আমরা জানি না যে আপনি আগামী দিনগুলোতে কি করবেন, আপনার রোড ম্যাপটা কি, যে আপনি এইটা, যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলছে মিয়ানমার থেকে নাকি এলএনজি আনবে, এটা বুঝে শুনে বলছেন? ওনাকে যারা অ্যাডভাইস করতেছে ওই অ্যাডভাইজারও তো গাঁজাখোর না হইলে তো এই কথা তো ওনাকে বলার কথা না। মিয়ানমার থেকে আপনি কিভাবে গ্যাস আনবেন, এলএনজি আনবেন? আপনার বর্ডার সিকিউর না, আপনার রোহিঙ্গা ক্রাইসিস চলতেছে,
এরকম একটা সিভিল ওয়ার সিচুয়েশনে আপনি ওখান থেকে কি আনবেন? আপনার এরপরে মানে রিপ্যাট্রিয়েশনের যে নেগোসিয়েশন টুল দুর্বল হয়ে যাবে, এরপরে আপনি ওদের সাথে কিভাবে নেগোসিয়েট করবেন রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য? সেক্ষেত্রে জ্বালানি মন্ত্রী বা জ্বালানি এবং প্রতিমন্ত্রীর বক্তব্যটাকে আপনি কি হয়েছেন? আপনি দুরকম মনে হচ্ছে তাদের বক্তব্য? আমি কোনো নাকি প্ল্যান দেখতে পাচ্ছি না। একটা বিষয় হচ্ছে তাদের ভিতরে রিগ্রেট যে আমাদের একটা রাষ্ট্রীয় ফেলিওর, আমরা করতে পারছি না, জনগণের প্রতি তাদের সিম্প্যাথি দেখানো। দ্বিতীয়ত হচ্ছে সমস্যাটা কি হচ্ছে এটার ব্যাপারে একটা বিশ্বাসযোগ্য বক্তব্য। থার্ড হচ্ছে আপনি করবেনটা কি আগামী দিনগুলোতে এটা অ্যাড্রেস করবার জন্য, এগুলোর কোনো কিছু দেখতে পাচ্ছি না। এটা কি অভিজ্ঞতার সংকট নাকি আসলে বাস্তবে অ্যাভয়েড করা? অনেস্টি ইন্টিগ্রিটির প্রবলেম ওনারা সমাধান করবার থেকেও এখানে হচ্ছে লুটপাটের বাণিজ্য আছে পিছনে, মানে মানে দুরভিসন্ধিমূলক কাজ করতেছেন, যেগুলো হলো দুঃখজনক। এবং এটা করতে গিয়ে যেটা করছে, রাইট কোর্স অফ অ্যাকশন ওনারা নিতে পারছেন না। থ্যাংক ইউ অসংখ্য। সাইদ খান, আপনাকে কাছে এই প্রশ্ন, আমি যদি ব্যারিস্টার রাসেল ফুয়াদের কথা ধরে যদি ধরি, জ্বালানি মন্ত্রী বা জ্বালানি প্রতিমন্ত্রী দুজনের বক্তব্য আমরা দেখি দুরকম। গতকাল তিনি বলেছেন, অনিন্দ ইসলাম তিনি বলছেন সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ লোডশেডিংয়ের সমস্যার সমাধান হবে বা একটু আশার আলো দেখিয়েছেন, কিন্তু আজকে আবার জ্বালানি মন্ত্রী তিনি বলছেন দিন গোনা ছাড়া কোনো বিকল্প পথ নেই। যদি বলি বিএসএস আসাদুজ্জামান ফুয়াদ বলছেন পরিকল্পিত সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে এবং লুটপাটের বাণিজ্য করবার জন্য তাদের এ ধরনের বক্তব্য তিনি বলছেন। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক ব্যারিস্টার ফুয়াদ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার কাছে এখানে পরিকল্পিত কোনো কিছু মনে হচ্ছে না। এটা একটা ফেইলিওর, ঠিক আছে। বিগত রিজিমের লুটপাটের খেসারত এখন দিতে হচ্ছে। ফুয়াদ ভাই একটু ভালো কথা বলেছেন যে দায় সরকারের না, কিন্তু দায়িত্বটা সরকারের, কর্তৃপক্ষের। স্বীকার করেনি বা স্বীকার করেছে সে বিতর্কে যাব না। স্বীকার প্রথমে করেনি, তারা হয়তো ভেবেছিল যে সংকট সমাধান করে ফেলতে পারবে, কিন্তু এখানে যে আসলে যে সাগর চুরি হয়ে গেছে সেটা বুঝতে পারেনি। দেখুন, আমাদের গ্যাসের প্রোডাকশন কমে গেছে, এলএনজির সাপ্লাই কমে গেছে, আমাদের গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সে জায়গায় প্রত্যেক দিন 2524 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা আছে, সাপ্লাই আছে 744 মিলিয়ন ঘনফুট। এইখানে কত পরিমাণ একটা গ্যাপ আছে। হ্যাঁ, এরপর জ্বালানির যে এলএনজি টার্মিনালে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কাটিয়ে উঠতেও কিছুটা সময় লাগবে। আমাদের দুটি টার্মিনালের একটি ক্ষতিগ্রস্ত, একটা দিয়ে আসলে কতটা সাপ্লাই দেওয়া সম্ভব সেখানেও একটি সেটা পরিষ্কার যে আসলে সম্ভব না। আমাদের সরকারের যে উৎপাদনে বা নতুন কূপ খননের কথাও কিন্তু সরকারের পক্ষ থেকে জানিয়েছেন। এখন অনিন্দ ইসলাম অমিত সর্বশেষ বক্তব্য যেটা, সেটি আমি ধরতে চাই, কারণ এর আগের দিন মন্ত্রী কি বলেছেন, প্রতিমন্ত্রী কি বলেছেন বা অপর মন্ত্রীরা কি বলেছেন সেটি পরের কথা না। সর্বশেষ বক্তব্য সেটি হচ্ছে যে আসলে সংকট সমাধানের জন্য সরকারের উদ্যোগ আছে বলেই সরকার বলেছেন যে একটু ধৈর্য ধরতে হবে বা দিন গুনতে হবে। হয়তো দিন গোনাটা নেগেটিভ অর্থে আমরা ব্যবহার করছি, কিন্তু এটি আসলে কাউন্টডাউনের অর্থেই বুঝিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের সমাধানের চেষ্টা আছে, সেখানে হয়তো একটু সময় লাগবে এটি। এবং দিন গুনার কথা কেন আসছে? দিন গোনার কথা যাদের যেই প্রবলেমটা তৈরি হয়েছে এই প্রবলেমটা সমাধান করতে কতদিন লাগতে পারে? দিন গোনা তখনই বলা হয় যে এটা আসলে দিন মানে আনলিমিটেড না, এটা দ্রুত সময়ের মধ্যে তাদের সমাধানের আন্তরিকতা আছে। এই আন্তরিকতার বহিঃপ্রকাশ হিসেবেই তারা এই জিনিস টার্মটাকে দিন গোনা বুঝিয়েছেন, আর না হয়তো মাস গোনা, বছর গোনা বা অনন্তকালের জন্য বলে ফেলতে পারতেন যে আমরা আসলে সমস্যাটি সমাধান করতে পারিনি। তারা কিন্তু সংকটটি অ্যাড্রেস করতে পেরেছেন। এখন আমাদের এখানে হয়েছে কি যে আমাদের প্রোডাকশনের চেয়ে আমাদের কনজিউম বেড়ে গেছে। আপনি দেখেন গ্যাস এবং বিদ্যুৎ দুই ক্ষেত্রেই আমরা উপমার বেলায় বা তুলনার বেলায় উন্নত বিশ্বকে আমরা তুলনা করি। যেমন ফুয়াদ ভাই বললেন মিয়ানমার থেকে কি করে এলএনজি নিয়ে আসবে। মিয়ানমার থেকে কিন্তু চায়না গ্যাস উত্তোলন করছে এবং চায়না গ্যাস নিচ্ছে। হ্যাঁ, সেটি কিন্তু নিচ্ছে, অনেক দিন ধরেই নিচ্ছে। আবার চায়নার সাথে কিন্তু আমাদের বাণিজ্যিক সম্পর্ক বেশ স্ট্রং। চায়নার সাথে নানান ধরনের আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ছে বা সরকারের পক্ষ থেকেও এরকম ডিক্লারেশন শুনছি। সেই জায়গা থেকে সরকার যদি মিয়ানমার থেকে গ্যাস আনতে পারবে না, সেখানে সিকিউরিটি থ্রেটের কিছু দেখছি না, কারণ চায়নার সাথে যেহেতু আমাদের সম্পর্ক ভালো এবং আমাদের বেল্ট অ্যান্ড রোড একটা ইনিশিয়েটিভও আছে, একটা করিডোর চুক্তির কথাও আমরা শুনছি যে চায়না কুনমিং হয়ে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি সড়ক যোগাযোগ, রেল যোগাযোগেরও একটা চুক্তি আছে। সুতরাং এখানে সিকিউরিটি থ্রেটের যে বিষয়টি আছে, সেই সিকিউরিটি থ্রেট প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের সাথেই সবসময় সিকিউরিটি থ্রেট থাকে বলেই তো বর্ডার ম্যানেজমেন্ট বা বর্ডার গার্ড রাখা হয় বা বর্ডার পুলিশ রাখা হয়। সুতরাং এখানে এই ট্রেডিং এক জিনিস, সিকিউরিটি থ্রেট আর এক জিনিস।
সিকিউরিটি থ্রেটটা হচ্ছে একটা সন্ত্রাসী কার্যক্রম বা এক ধরনের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। এখানে মিয়ানমারের সাথে মিয়ানমারের একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সাথে কিন্তু বিচ্ছিন্ন জনগোষ্ঠী আমাদের সিকিউরিটি থ্রেট ক্রিয়েট করছে। রাষ্ট্র মিয়ানমার তো আমাদের থ্রেট করছে না, বা রাষ্ট্র বাংলাদেশও মিয়ানমারকে থ্রেট করছে না। এখানে এক ধরনের ট্রেডিং হতে একটা পারে। প্রশ্ন সেটা হলো, ব্যারিস্টার ফুয়াদই বলেছেন, এলএনজি টার্মিনালে যে আগুন লেগেছে বা সমস্যা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে উনি বলছেন যে এদের কোনো ছবি বা কিছুই নেই, কিন্তু সরকার কি কিছু গোপন করতে চায়? না না, এখানে সরকার গোপন। এলএনজি টার্মিনাল যে ক্ষতিগ্রস্ত, এটি তো ওপেন সিক্রেট, এটি অনেক আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি প্রকাশিত খবর, এটি গণমাধ্যমে বহু আগেই প্রকাশ পেয়েছে যে একটি টার্মিনাল থেকে সরবরাহ করা হচ্ছে এবং সেই সরবরাহের ঘাটতিও রয়েছে। আমাদের এখানে 39টি বা কয়টি যেন আমাদের এলএনজি ক্যারিয়ারও রয়েছে, সেই ক্যারিয়ারগুলো অলস বসে আছে। এগুলো আমরা গণমাধ্যমে কিন্তু আমরাই খবর প্রকাশ করেছি, প্রচার করেছি। আরেকটি জিনিস, আমি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে জায়গাটি আমার কাছে মনে হয়, দেখুন সংকটটি শর্ট টাইম সমাধানে গেলে হবে না। এখন হয়তো মনে করেন কোনো না কোনোভাবে সমাধান করা গেল, বা বিদেশ থেকে বাড়তি দামে এলএনজি এনে বা বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ আমদানি করে সরবরাহ স্বাভাবিক করা গেল, এটি কিন্তু সমাধান না। সমাধান হচ্ছে আমাদের চায়না মেথড, জাপান মেথড বা উন্নত বিশ্ব যেভাবে তাদের এনার্জি ম্যানেজমেন্ট বা এনার্জি রেশনিংটা করে, ওই রেশনিংয়ে আমাদের স্থায়ীভাবে যেতে হবে। যেমন গতকালকে সন্ধ্যার পরে দেখলাম যে রাত 8টার পরে শপিং মল বা বিলবোর্ড এগুলো বন্ধ করতে বলছে। এগুলো আসলে দেখুন, চীনে সকাল হয় ভোর 5টায়, তারা দিনের আলোকে সর্বোচ্চ ব্যবহার করছে। এবং আপনার যদি চীনে সন্ধ্যার পরে বা রাত 8টার পরে আপনার ক্ষুধা লাগে, আপনি কিন্তু কোনো রেস্টুরেন্ট খোলা পাবেন না, কোনো শপিং মল খোলা পাবেন না। হ্যাঁ, তারা কিন্তু শাটডাউন, টোটালি শাটডাউন। তারা কর্মঘণ্টা, আমরা শুধুমাত্র সরকারি বা বিভিন্ন সেক্টরে কর্মঘণ্টা নির্ধারণ করি, আমরা সাধারণ মানুষেরও কর্মঘণ্টা নির্ধারণ করা উচিত। আপনি দেখুন ভোর 4টার সময় কারওয়ান বাজারে সবজির বাজার খোলা হয়, পরের দিন ভোর 4টায়ও বন্ধ হয় না। তার মানে কিন্তু 24 ঘন্টা এনার্জি কনজিউম হচ্ছে। এর পাশাপাশি দেখুন একেবারে অনুমোদনহীন আমাদের ইদানিং সারা বাংলাদেশে, নট অনলি ইন ঢাকা, সারা বাংলাদেশে অনিবন্ধিত একটা ওই বৈদ্যুতিক চার্জের যে অটোরিকশা, 3 হুইলার, এগুলো হয় কি ডোমেস্টিক লাইন থেকে রিচার্জ করে, হ্যাঁ, কিন্তু তারা ইউজ করছে কমার্শিয়াল কাজে। এই জায়গাটিতেও তার ওই যে লাইনটা, ওই লাইনটা কিন্তু ডোমেস্টিক রেটে কানেক্ট করা হয়, সেখান থেকে কাজ করা হচ্ছে কিন্তু কমার্শিয়াল কাজ। এই জায়গাটির সবচেয়ে বেশি বিদ্যুৎ কিন্তু এরা কনজিউম করছে। সুতরাং আমাদের এখন কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে, যে জনগণ আসলে প্রত্যেকটা সেক্টরেই কর্মঘণ্টা থাকতে হবে। এবং চায়নার পথে যদি আমরা যাই, বা চায়না জাপান যেটা করছে, যে রাতে আসলে এত আলোকসজ্জার দরকার নেই, সেই জায়গাটা স্থায়ীভাবে এই রাত 8টার পর শর্ট টাইমের সিদ্ধান্ত দেয়া, মুদি দোকান আপনার 24 ঘন্টা খোলা, ভাই এটা কেন দরকার? আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন, এইগুলো সমস্যার সমাধান করতে দীর্ঘমেয়াদী, এটা দীর্ঘমেয়াদী বিষয়, কিন্তু সংকটটিও তো দীর্ঘমেয়াদী। সংকটটি তো এটা শর্ট টার্ম না। সংকট সমাধানের উপায় এই মুহূর্তে সরকার তো তাদের ইনিশিয়েটিভের কথা জানাচ্ছে যে তারা নতুন এলএনজি আমদানি করবার চেষ্টা করছে, হ্যাঁ, একটু বাড়তি দামে হলেও। আপনি দেখেন বৈশ্বিক যখন জ্বালানি ক্রাইসিস শুরু হয়েছিল, তখন কিন্তু আমাদের দেশে কিন্তু জ্বালানি সংকট অতটা প্রকট হয়নি। বিভিন্ন দেশ শাটডাউন হয়ে গিয়েছিল, আমাদের দেশ কিন্তু ন্যাশন ওয়াইড শাটডাউন হয়নি। হয়তো জ্বালানির জন্য কিছুটা ক্রাইসিস ছিল, কিন্তু একেবারেই অচল হয়ে যায়নি। দিন গণনা করতে হবে, মানে এটা শর্ট টাইমেই সমাধান করবে আমার কাছে মনে হয়। এবং ফুয়াদ ভাই আরেকটি কথা বলেছেন, যেটি যে লুটপাটতন্ত্র, এটি একটা মেঠো বক্তব্য আমার কাছে মনে হয়। রাজনৈতিক একটা হাইপার ধরে রাখা আমার কাছে মেঠো বক্তব্য মনে হয়। এবং ফুয়াদ ভাইরা তো বিরোধী দলেরও উচিত, কিন্তু বিরোধী দলেরও দায় আছে। ফুয়াদ ভাই ভোট পায়নি, ঈগল মার্কায় ভোট করে ফুয়াদ ভাইও তো ভোট পেয়েছে। ধরে নিলাম উনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, উনি অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে গেছেন, কিন্তু ওনার উপরেও তো মানুষ আস্থা রেখেছে। সেই মানুষদেরও তো লোডশেডিং হচ্ছে, গ্যাসের ক্রাইসিস হচ্ছে। সুতরাং সংকট সমাধানের জন্য শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। ভুলটা আইডেন্টিফাই যেহেতু হয়েছে, সরকার বিরোধী দল সবাই মিলেই এই রাষ্ট্র গঠন করতে হবে। শুধুমাত্র সরকারকে ভোট দিয়েছে জনগণ, বিষয়টি এমন না। ফুয়াদ ভাইও তো দায়বদ্ধ, ফুয়াদ ভাইকে ভোট দেয়নি, আমিও তো ধরেন ভোট দিয়েছি, যাকে ভোট দিয়েছি সে জিতেছে না হেরেছে আমি তো জানি না, তারও দায়বদ্ধতা আছে। সুতরাং রাষ্ট্রীয় এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সমস্যার সমাধান দুই পক্ষেরই আঘাত, সরকার বিরোধী দল। ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকবেন, বাকি সময়টাও আমাদের সাথে থাকবে সেই প্রত্যাশায় যেতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ,
আপনি সেই 8ই আগস্টে যে সম্মেলন বা সংবাদ সম্মেলন করছেন সেখানে আপনি একটি কথাও বলেছেন যে বিএনপি সরকার অতীত জ্বালানি খাতে কার্যকর ও টেকসই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে, যারা অতীতে ব্যর্থ হয়েছেন তাদের পুনরায় একই দায়িত্ব দিয়ে এবার সফলতা আশা করা কতটা বাস্তবসম্মত জনগণ তা জানতে চাই। এই প্রশ্নের আপনি কি বোঝাতে চেয়েছেন একটু পরিষ্কার করে বলবেন। সেই সাথে সাইদ খান যদি বলেছেন যে আসলে সরকার এবং বিরোধী দল একে অপরের পরিপূরক, সেক্ষেত্রে এমন একটি সংকটের মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা কিংবা পরামর্শ এইসব কিছু আসছে না। প্রথম কথা হচ্ছে মাননীয় জ্বালানি মন্ত্রী তখন প্রতিমন্ত্রী ছিলেন সম্ভবত, বিদ্যুৎ প্রতিমন্ত্রী। কত সাল 1 থেকে 6 কথা বলছি আর কি। এবং উনি তখন জ্বালানি সেক্টরে পার্টিকুলারলি বিদ্যুৎ নিয়ে যে পরিমাণ ডিজাস্টার করছেন, যে আপনার এই যে খাম্বা টেন্ডার আউট করে ফেলছেন কিন্তু লাইন নাই, মানে একটার সাথে একটা কনসিস্টেন্ট থাকবে না, যেটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। গ্যাস উত্তোলন করেছেন কিন্তু আপনি গ্যাস উত্তোলন করছেন, তারপর কি করবেন? পাইপ বসাইতে হবে তো। এই জন্য দেখেন ভোলা থেকে যে পরিমাণ গ্যাস উঠানোর ক্যাপাসিটি আমার আছে তার 30% আমি ডিস্ট্রিবিউট করতে পারছি না, কারণ পাইপের এক্সটেনশন লাইন নাই। এবং যেটা আছে সেটা হচ্ছে বিভাগের মধ্যে আছে, জেলার মধ্যে আছে। তো একই ধরনের লোক যিনি এর আগে ফেল করছেন, তাকে চাকরি থেকে, তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সে এমন কি যোগ্যতা নতুন করে গত 17 বছরে অর্জন করলেন যেটার কারণে তাকে আবার দায়িত্ব দিলেন? তারপর তো তার বয়স হয়েছে, সব বাস্তবতা মিলায়। তো এই জন্য আমরা বোধ করছি যে এইটা যে পরিমাণ টেকনিক্যাল এক্সপার্টিস থাকা দরকার, সবচেয়ে বড় জিনিস অনেস্টি, ইন্টেগ্রিটি থাকা দরকার। ন্যাশনাল প্রবলেম ডিল করবার জন্য অনেস্টি থাকা দরকার, আন্তরিকতা থাকা দরকার। দেখেন সমাধানের ব্যাপারে বারবার বলছেন বিরোধী দলের প্রথম কাজ কি? আমরা যদি কথা না বলতাম তাহলে এনটিআরসির টিচার অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে গভর্নিং বডির কাছে চলে যাইতো। আমরা যদি কথা না বলতাম তাহলে আপনার বসুন্ধরা ইতিমধ্যে কাজ পেয়ে যাইতো, কারণ ইতিমধ্যে বসুন্ধরার জন্য তো বিপিসির চেয়ারম্যানকে খাইয়ে ফেলছে, জ্বালানি সচিবরে খাইয়ে ফেলছে সরকার। কি জন্য? কারণ সে একটা নীতিমালা প্রশ্নে একটা মতামত দিয়েছে। এত বড় একটা কোম্পানি, মাথা রাখতে হবে যে আমি কিন্তু বসুন্ধরার বিপক্ষে না, আমি বেসরকারিকরণের বিপক্ষে না, আমি হচ্ছি একটা কোম্পানিকে আপনি কত বড় হতে দেবেন, এটা ন্যাশনাল ইন্টারেস্ট আছে। আপনার মনে থাকার কথা, বারাক ওবামা যখন প্রেসিডেন্ট তখন সুপ্রিম কোর্টে মামলা করেছে ফেসবুক, মাইক্রোসফটকে ভেঙে দেওয়ার জন্য। কারণ একটা কোম্পানি দেশের থেকে বড় হয়ে যাচ্ছে, ওয়ালমার্ট, আপনার তার $1 ট্রিলিয়ন, ইলন মাস্ক ট্রিলিয়নিয়ার, মানে একটা হাস্যরসের ব্যাপার না তো? তাহলে আপনি দেখেন বসুন্ধরা ইতিমধ্যেই আপনার এলএনজি মার্কেটে লায়ন শেয়ার তার নিয়ন্ত্রণে। এরপর যদি তাকে আপনি এনার্জি মার্কেটে আরও বড় প্লেয়ার হইতে দেন, সে বিটুমিন তৈরি করতেছে, ওখান থেকে আপনার যে বাই প্রোডাক্ট আসতেছে ডিজেল এবং ফার্নেস অয়েল, সেইটার তার লায়ন শেয়ার তার কাছে। কম্পিটিশন আইন আছে দেশে, ট্যারিফের রেগুলেটরি রেজিম আছে। এইখানে আপনি এই কোম্পানিকে তো আর দিতে পারেন না। সামিটের একটা টার্মিনাল করার অনুমতি দেওয়া ছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে দিয়েছে। সেইটা আবার আপনি এই বাতিল আদেশটা আবার উইথড্র করে নিয়েছেন। এর মানে এই যে 2টা টার্মিনালের পরে 3rd টার্মিনাল সামিট করতে পারবে। প্রশ্ন হচ্ছে, আমি সামিটের বিপক্ষে না, সামিট ব্যবসা করুক, কিন্তু এনার্জি মার্কেটে, বিদ্যুতে তাকে আপনি আর ঢুকতে দেবেন কিনা? কারণ তার যে কুইক রেন্টালের লেগাসি আছে, দেশ তো ক্ষতিগ্রস্ত হয়েছে এই পুরো প্রসেসের মধ্য দিয়ে। সামিটের মতো করে তাকে যদি এখন আপনি আবার এনার্জি মার্কেটে ঢুকতে দেন, রাষ্ট্র তো জিম্মি হয়ে যাবে। এরপরে দেখেন এই যে এক্সেলারেটর লিমিটেড, যে আমেরিকান কোম্পানির কথা বলা হচ্ছে, এটা তো ফ্রন্টে, এটার এমডি না কে যেন আজকে আসতে দেখলাম, প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে, 25টা বিগ কোম্পানির। এর পিছনে তো জয় আছে, আমরা তো জানি আগে থেকে। টেন্ডার ছাড়া সিম্পলি এই কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে। বিদেশ থেকে 18% সুদে নাকি সে ইনভেস্ট করছে, এই টাকা বাংলাদেশকে শোধ করতে হয়েছে। কোনো প্রসেস নাই। যেই ঠিকানাতে এটা রেজিস্ট্রেশন করা আছে আমেরিকাতে, ওই ঠিকানাতে প্রচুর শত শত কোম্পানি রেজিস্ট্রেশন করা আছে। মানে বোঝাই যাচ্ছে যে এর পিছনে স্বচ্ছতার ঘাটতি আছে। এবং পত্রিকাগুলোতে তখন যখন রিপোর্ট হয়েছে, তখন বারবার বাংলাদেশ ব্যাংক, জ্বালানি মন্ত্রণালয়, বিপিসি, পেট্রোবাংলা সবাই বলেছে যে এখানে সরকারের নাম না বলার শর্তে সরকারের গুরুত্বপূর্ণ মহল জড়িত আছে। আমরা তো খবর পাইছি গুরুত্বপূর্ণ মহলটা কে। আমরা জানি না যে জয় কি করেছে বাংলাদেশে, সে কিভাবে এখানে ম্যানিপুলেট করেছে কোম্পানিগুলো দিয়ে। তাহলে আপনি সেই কোম্পানিটা এখনও এখানে আছে, মাথায় রাখতে হবে। আমরা যখন আওয়ামী ফ্যাসিবাদ ডিল করতেছি, বিএনপি বারবার এই ভুলগুলো বারবার করেছে। তা সে কিন্তু খুঁজে দেখার চেষ্টা করতেছে না যে পরিকল্পিতভাবে হাসিনা অথবা হাসিনার ফোর্স জয় তারা কোনো স্যাবোটাজ করবার চেষ্টা করছে কিনা। এর ভিতরে লট অফ পলিটিক্স আছে, লবিস্ট গ্রুপ আছে, পাওয়ারফুল কোম্পানি আছে দেশে বিদেশে। সেইখানে আপনি মার্কেটে নতুন প্লেয়ার আনতে দিতে হবে। মনোপলি কিভাবে কন্ট্রোল করে?
আপনি যদি শুধু সাইদ ভাইকে দায়িত্ব দেন এই কাপটা তৈরি করবার, মনোপলি তৈরি হবে। কিন্তু ফ্রি ট্রেডে আপনি রাষ্ট্র তো বলতে পারে না সাইদ ভাইকে যে আপনি কাপ তৈরি করতে পারবেন না, তখন আপনি কি করবেন? আপনি আরো নতুন 5টা কোম্পানিকে কাপ তৈরি করবার লাইসেন্স দেবেন। এখন যে সেই 5টা কোম্পানির যদি সক্ষমতা না থাকে, রাষ্ট্র ইনভলভ হবে এখানে সক্ষমতা তৈরি করবার জন্য। কারণ আপনি যদি এটা করেন তাহলে হচ্ছে জ্বালানি সেক্টর মনোপলিতে চলে যাবে, আপনার নিয়ন্ত্রণের মধ্যে চলে যাবে। এখন দেখেন বিরোধী দল সরকারি দলের কি করণীয় ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাকে ডেকেছেন এই বিষয়ে, জ্বালানি বিষয়ে একটা কমিটি হয়েছিল, কি করছে তারা? আপনি এত লাইন দেখলাম তেলের, আপনি 6 মাসের ভিতরে 2বার বিদ্যুতের দাম বাড়াইছেন, গ্যাসের দাম বাড়াইলেন দফায় দফায়, এরপরে হচ্ছে এই ক্রাইসিস তো মোকাবেলা করতে পারছেন না, 6 মাসের মধ্যেই পারছেন না, তাহলে আপনি বিরোধী দলের সাথে বসবেন না? পার্লামেন্টের বাইরে কি করণীয় আছে? আমরা সবাই মিলে একটা রোড ম্যাপের ব্যাপারে একমত হতে পারি কি? কেন বসছে না বলে মনে হয়? সেটা তো প্রধানমন্ত্রীকে বলতে হবে। আমরা তো বারবার বলছি যে আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে চোখে আঙ্গুল দিয়ে বলে দেওয়া যে আপনি কোথায় কোথায় ভুল করতে যাচ্ছেন, আপনার অতীতে এই ভুলগুলো হয়েছে, এই ভুলগুলো হইলে শুধু সরকার বিপদে পড়বে না, রাষ্ট্র বিপদে পড়বে, আমরা সবাই বিপদে পড়ব। 25 জন বিগ কোম্পানি আসছে, এসব কোম্পানি ইনভেস্ট করবে কিভাবে? ওরা বাংলাদেশে জানে না যে আজকে জ্বালানি ক্রাইসিস চলতেছে? ওদের মালিকই তো আসছে এখানে। তাহলে আপনি মানে এগুলোর ভিতরে তো কনসিস্টেন্সি দেখতে পাচ্ছি না যে আপনার একটা রূপার মালার মতো করে তো সমস্যার সমাধানটা গাঁথুনি দিতে হবে। তাই আমরা বোধ করছি জ্বালানি এমন একটা বিষয় বিরোধী, এবং যেটার কোনো শর্ট টার্ম সলিউশন নাই, সেটা অবশ্যই বিরোধী দলের সাথে বসে একটা রোডম্যাপের ব্যাপারে একমত হওয়া দরকার, এবং এটা সম্ভব প্র্যাকটিক্যালি। বলছিলেন যে জ্বালানি যেটা আমদানির বিষয়টা একটি বেসরকারি খাতে দিতে আপনার কোনো প্রশ্ন নাই, ইন প্রিন্সিপাল নীতিমালা দেওয়া কি উচিত কিনা? মানে দেয়া উচিত, আপনি কাকে দেবেন? মানে প্রশ্ন হচ্ছে, ধরেন আমার বিসিআইসি কর্পোরেশনে 60-70টা কোম্পানি আছে, অলমোস্ট সবগুলো হলো লুজিং এন্টারপ্রাইজ। বাংলাদেশ বিমান, রেলওয়ে, এই কোম্পানি সেই কোম্পানি, চা মিল, ঝুট মিল, হাবিজাবি আছে না, আমাদের দিয়ে দেন না। বিপিসি তো বাংলাদেশের সবচেয়ে প্রফিটেবল লাভজনক প্রতিষ্ঠান। আপনি কখন প্রাইভেটাইজ করবেন? ইন প্রিন্সিপাল যখন কোনো প্রতিষ্ঠান পারফর্ম করছে না, কার্যকর না, সে অদক্ষ, যখন সে প্রতিষ্ঠানটা লোকসান ঘানি টানতে হচ্ছে, তাকে আমার টাকা দিয়ে ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে পালতে হচ্ছে, তখন আপনি দেবেন। কিন্তু আপনি সবচেয়ে প্রফিটেবল একটা ইনস্টিটিউশনকে কেন আপনি প্রাইভেটাইজ করবেন? কেন দিতে চাচ্ছে বলে মনে হয় আপনার? এটাই তো প্রশ্ন, এটাই তো আমরা বলছি যে এখানে লুটপাটতন্ত্রের গন্ধ আছে। এবং যেই তাগিদে বসুন্ধরার চিঠিকে অ্যাড্রেস করা হইলো যেই ফরম্যাটে, এটা তো কোনো ভালো লক্ষণ না। এর আগে এগুলো ঘটতে আমরা দেখেছি। এই জন্য হচ্ছে যে সরকার যেগুলো ম্যানেজ করতে পারবে, এবং যে যুক্তি দিচ্ছে, মাননীয় জ্বালানি মন্ত্রী বললেন 63,000 কোটি টাকা বিল বাকি পড়ে আছে, তো কি প্রাইভেটাইজ করে দিলে এই বিলগুলো মানে আপনি কালেকশন করতে পারবেন? সরকারের কাছে কোম্পানি, অধিকাংশ বিল হচ্ছে সরকারি কোম্পানির কাছে। ধরেন সুপ্রিম কোর্ট, সচিবালয় নিজে বিল দেয় না ঠিক মতো বিদ্যুতের, গ্যাসের, তো বেসরকারি কোম্পানি সচিবালয় থেকে বিল আদায় করে ফেলবে? মানে আপনি আপনার কজ এবং প্রপোজিশন এটা মিলছে না। তো আমরা তো একটা কনসিস্টেন্সি দেখতে চাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। সাইদ খান, আপনি কি বলবেন আসলে? মিস্টার ফুয়াদ বলছিলেন যে বিপিসির মতো একটি লাভজনক প্রতিষ্ঠানকে আবার বেসরকারি খাতে দেওয়ার কথা বলছে, এবং দুইটি প্রতিষ্ঠান না, মানে বিপিসির প্রোডাক্টগুলোকে আর কি, মানে জ্বালানি বিষয়টাকে দেখুন আসলে এখানে তানবীর বসুন্ধরা গ্রুপ, বখতিয়ার আহমদ জেনারেল ট্রেডিং ও ওপিসি, কিন্তু বখতিয়ার আহমদ ট্রেডিং তারা আবার উইথড্র করেছে, তারা বলছে তাদের সেই সামর্থ্য নেই। শেষ পর্যন্ত বসুন্ধরার দিকেই তো ধাবি দেওয়ার কথা, কিন্তু জ্বালানি মন্ত্রী বলছেন যে না, আমরা একজনকে দিতে চাই না, আমরা আরো লোক তৈরি করতে চাই প্রতিষ্ঠান। কিন্তু কেন এটার উপর চোখ পড়লো কেন সরকারের? এটার উপর সরকারের চোখ পড়েনি তো। এখানে দেখুন, ফুয়াদ ভাই বলছে বিপিসি একটি লাভজনক, বিপিসির প্রোডাক্টগুলো লাভজনক। জি, তাহলে সাবসিডি দিচ্ছে কোথায় সরকার? সরকার তো সাবসিডি দিচ্ছে ফুয়েলে, এনার্জিতেই তো সাবসিডি দিতে হচ্ছে সরকারকে। সরকার বরং সাবসিডি থেকে বেরিয়ে আসবার জন্যই তো প্রাইভেটাইজেশনের দিকে গেছে। আপনি প্রাইভেটাইজেশনের দিকে যাওয়াটা সবসময় কিন্তু দোষের না। আপনি দেখুন, আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্রাইসিস কোনটা? ডলার ক্রাইসিস। আমাদের বিল দিতে দিতে আমাদের ঋণের, আপনি বিশেষ করে বৈদেশিক ঋণ, এটা বোঝা হয়ে যাচ্ছে ডে বাই ডে। ইনফ্যাক্ট আমাদের যে এনার্জি, যে সিঙ্গাপুরে কত মিলিয়ন ডলার মেবি সিঙ্গাপুরের আমাদের কাছে পায় রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির কাছে। সুতরাং সেই জায়গা থেকে আমার দেশের কোনো প্রাইভেট সেক্টরের, সেটা যে কোনো সেক্টর হতে পারে, প্রাইভেট সেক্টরের যদি সক্ষমতা থাকে, প্রাইভেট সেক্টরগুলোকে কেন রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা যাবে না? রাষ্ট্র কেন অ্যাডভান্টেজ নেবে না? আমার দেশের ওই যে সামিটের কথা বলছে, সামিটের
হয়তো ফ্যাসিবাদী ইকোনমির পার্ট তারা ছিল, কিন্তু আমি অর্থনীতিটাকে তো বাদ দিয়ে দেবো না, সেটা তো সব বঙ্গোপসাগরে নিয়ে ফেলা যাবে না, সেটা তো আমার দেশের নাগরিকদের ফ্যাসিলিটেট করবার জন্য ব্যবহার করতে হবে। এটাই তো সরকারের কাজ কি? রাষ্ট্র ম্যানেজমেন্ট করা, রাষ্ট্রটাকে ওয়েল ম্যানেজমেন্ট করা এবং জনজীবনে যাতে এটা ইতিবাচক প্রভাব পড়ে সেই দিকে নিয়ে যাওয়াটাই তো রাষ্ট্রের কাজ। এখন ফুয়াদ ভাই বললেন যে বসুন্ধরার দিকেই যাচ্ছে বসুন্ধরা। এখন বসুন্ধরার যদি সক্ষমতা থাকে, বসুন্ধরার যদি সক্ষম অর্থনীতি বা মজবুত অর্থনীতি থাকে, সেক্ষেত্রে বসুন্ধরাকে রাষ্ট্রীয় কাজে বা জনগণের কাজে, ইতিবাচক কাজে ব্যবহার করাটা তো আমি কোনো ক্ষতির কিছু দেখি না। বরং সেই যে ক্ষতির জায়গা দেখি যে বসুন্ধরা বা এরকম বড় কোম্পানিকে টুলস হিসেবে সরকার ব্যবহার করে যদি ক্ষমতা ধরে রাখতে চায়, তখন সেটি নিয়ে প্রশ্ন তোলা যায়। সেক্ষেত্রে সাইদ খান, আপনার কি এটা মনে হয় না বিদ্যুৎ এবং ওই যে গ্যাসের যে আমরা আমি তো শেষ করি, মনোপলি তো ভালো না? না, ইতিহাস আপনি একবার এসএসসি পরীক্ষায় যে ছাত্র ফেল করে সে কি পরের বার পাস করার রেকর্ড নাই? পরের বার তো বোর্ডে স্ট্যান্ড করার রেকর্ড আছে। কিন্তু কুইক রেন্টাল চার্জ যেভাবে দেওয়া হয়েছে, আমি বলছি কুইক রেন্টাল এবং রেন্টাল এগুলো নিয়ে কিন্তু বিএনপি, এই ফুয়াদ ভাইরা সবাই কিন্তু যুগপৎভাবে কথা বলেছে এবং আন্দোলন করেছে। আজকে তারা ক্ষমতার বাইরে, সরকারের বাইরে, ক্ষমতা বলবো না, সরকারের বাইরে বিধায় এখানে এখনো পর্যন্ত সমালোচনাটা জারি রেখেছে। আরেকটি কথা, যে মনোপলির কথাটা, মনোপলি বিষয়টা এরকম না। ধরুন একজন এমবিবিএস ডাক্তার এবং একজন হেমিওপ্যাথ ডাক্তার, হ্যাঁ, এলোপ্যাথ এবং হেমিওপ্যাথ ডাক্তার পাশাপাশি চেম্বার করলে, এখন রুগী যদি এলোপ্যাথিকের কাছে ছুটে যায় বা এমবিবিএস ডক্টরের কাছে যায়, তাহলে আপনি কি বলবেন যে এখানে মনোপলি করছে? এখানে মনোপলি হচ্ছে, হোমিওপ্যাথের কাছেও তো কিছু যাওয়া দরকার। এখন এখানে হচ্ছে রাষ্ট্র যেখানে, যে রাষ্ট্র যে একটা অর্থনীতিকে ব্যবহার করার জন্য কমফোর্ট জোন ফিল করে, হ্যাঁ, সেই জায়গাটা ইউটিলাইজ করাটা দোষের না। এখানে আমরা হয়েছে কি, আমরা সবসময় একটা কাজ শুরু করলেই আমরা নেগেটিভটা আগেই সামনে নিয়ে আসি। এখন সমালোচনা করা ভালো, ফুয়াদ ভাইরা সমালোচনা করছেন, প্রশ্ন করছেন, কিন্তু প্রশ্ন একটু বেশি করে ফেলছেন না? আমরা দেখেছি কি, কমিটি করবার আগেই তো গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে, একেবারে বিরোধী দলীয় নেতা, প্রধান নেতা বিরোধী দলের, তিনি সচিবালয়ের গেটে চলে গেছেন, ধাক্কাধাক্কি নিজেরা চর থাপ্পড় দিয়ে ফেললেন। তা আর কি করবেন? এরপর আর কমিটিকে, আপনি তো প্রধানমন্ত্রীকে টেনে হিস্ট্রি নামানোর জন্য সচিবালয়ের গেট পর্যন্ত গিয়েছিলেন, এরপর আর কমিটি করার সুযোগ থাকে? আমার কথা হচ্ছে সমালোচনাটা যেন মেঠো বক্তব্য না হয়। হ্যাঁ, এখানে আমি মনে করি প্রাইভেট সেক্টরে দিলে রাষ্ট্রের যে সাবসিডি দেবার যে রেকর্ড পরিমাণ সাবসিডি দিতে হচ্ছে, সেখানে বেসরকারি যে এন্টারপ্রেনিয়ারদের যে অর্থগুলো অলস পড়ে থাকে, বা বেসরকারি এন্টারপ্রেনিয়াররা যে অর্থটা রাষ্ট্রের ইতিবাচক কাজে ব্যবহার করতে পারে, সেটি ব্যবহৃত হবে। এবং আরেকটি কথা বললেন না, যে প্রাইভেট কোম্পানি কি পারবে সচিবালয় থেকে বিল তুলতে? হ্যাঁ, প্রাইভেট কোম্পানি কি পারবে হাইকোর্ট থেকে বিল তুলতে? অবশ্যই পারবে, যদি সে সেবাটা নেয়। প্রাইভেট কোম্পানি তো ব্যবসা করবে, সে তো আর রাষ্ট্রের মতো মানে সরকারি মাল দরিয়ামে ঢাল এই মানসিকতার না। বরং আমাদের এখানের সবচেয়ে বড় সংকট কোনটি জানেন? আমাদের সরকারের আমলাতন্ত্রের মধ্যে একটা গা ছাড়া ভাব রয়ে গেছে। লাস্ট রিজিমে যেমন একটা মুজিববাদী আমলাতন্ত্র তৈরি হয়েছিল, এরকম একটা আমলাতন্ত্র তৈরি হবার মানসিকতা আমলাদের মধ্যে দেখছি, যে জাতীয়তাবাদী আমলাতন্ত্র, এটি বরং সবচেয়ে বড় থ্রেট হয়ে যেতে পারে। এই আমলাতন্ত্র যখন কোনো হ্যাজিমনি তৈরি করে, সেটি রাষ্ট্রকে সবচেয়ে হুমকির মুখে ফেলে। বরং আমি মনে করি প্রাইভেটাইজ করা গেলে, এবং যদি সেটি মনিটরিং করা যায়, প্রপার মনিটরিং করা যায়, ফুয়াদ ভাইয়ের সাথে আমি সুর মিলিয়ে বলছি যে লুটপাট তন্ত্র যদি কায়েম না করে, হ্যাঁ, এবং প্রধানমন্ত্রী এবং সরকারের অধিকাংশ মন্ত্রীদের যে অ্যাটিটিউড, তাতে লুটপাট তন্ত্রে তারা যাবে বলে মনে হচ্ছে না, এখনো যায়নি। সুতরাং এটি যদি রেগুলেট করা যায়, এটি যদি মনিটরিং নিশ্চিত করা যায়, তাহলে ফুয়াদ ভাইয়ের ওই লুটপাট তন্ত্র কায়েম হবে না, এবং যে আকাঙ্ক্ষায় এই সরকারটিকে জনগণ বসিয়েছে, সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। আমার কাছে সময় কম, সাইদ খান, যে কথাটা বলছেন যে বিএনপি সরকার অতীত জ্বালানি খাতে কার্যকর টেকসই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে, যারা অতীতে ব্যর্থ হয়েছেন তাদের পুনরায় একই দায়িত্ব দিয়ে এবার সফলতা আশা করার কথাটা সে প্রশ্নের তো জবাব দিলাম। একবার এসএসসিতে ফেল করছে, পরবর্তীতে তো সেই ছাত্রের স্ট্যান্ড করবারও রেকর্ড আছে, রেকর্ড আছে, মানে তিনি এখন অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছেন। আপনি মানে হেরে গেছেন মানে হারিয়ে গেছেন, বিষয়টি এমন না। হ্যাঁ, এখানে হাসিনা লুটপাট করে একটা বাস্কেট, একটা বটমলেস বাস্কেট রেখে গেছে। এখন বটম তো নির্মাণ করবার জন্য সময় দিতে হবে। 6 মাস এনাফ সময় না। সরকারের ফুয়াদ ভাইরা সমালোচনা জারি রেখেছেন, প্রশ্ন করবেন, খুবই ভালো, কিন্তু একেবারে সরকারের
হাত ধরে টেনে নামানোর জন্য সচিবালয়ের গেটে যাওয়ার মতো গেটে সময় যাওয়ার হয়নি। সময় হয়নি এখনো। এবং আই রিপিট অ্যাগেইনলি, আমি এবং দায়িত্ব নিয়ে বলছি যে উন্নত বিশ্বে এই এনার্জি সেক্টর প্রাইভেটাইজ করা, জি। এবং উন্নত বিশ্ব এক্ষেত্রে সফলতা দেখিয়েছে। তারা মাঝে মাঝে তারা করাচির উদাহরণ আনে, বিরোধী দল কিন্তু ইতিমধ্যে বলছে করাচিতে ফল ডাউন করেছে। কই, নিউ ইয়র্কে তো ফল ডাউন করেনি, ওয়াশিংটনে তো ফল ডাউন করেনি, চায়নায় তো ফল ডাউন করেনি, দিল্লিতে তো ফল ডাউন করেনি, এনার্জি তো তারা ফল ডাউন করেনি। ওখানেও তো প্রাইভেট সেক্টরকে মনিটরিং করতে হবে। এজন্য প্রয়োজন রাজনীতিকদের দেশপ্রেম। রাজনীতিকদের মধ্যে দেশপ্রেম থাকলেই প্রাইভেট সেক্টর লুটপাট অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। এবং মনোপলিও করতে পারে। ব্যারিস্টার ফুয়াদ, আপনি বলছিলেন যে আসলে সরকার বিরোধী দলকে ডাকেনি, ওনার প্রশ্ন হলে কিভাবে ডাকবে? আপনারা সচিবালয় ঘেরাও করে সচিবালয় গেট ভাঙতে গিয়েছেন, বিদ্যুৎ এবং গ্যাস খোদ নালে গদি ছেড়ে বিরোধী দেয়। দলীয় প্রধান তাহলে নেতা। এই ক্ষেত্রে আপনাদেরকে কেন ডাকবে সরকার বিরোধী দল? আপনারা তো সহযোগিতার হাত বাড়াতে জানেন এবং সচিবালয় গেট ভাঙতে গিয়েছেন। দেখেন, এবং সেই সাথে আরেকটা কথা বলছেন যে আপনারা পাকিস্তানের করাচির এক্সাম্পল দিচ্ছেন, দিল্লি, নিউ ইয়র্ক, ওখানে প্রাইভেটাইজেশন হয়েছে, সেখানে তো এক্সাম্পল দিচ্ছেন না, সেখানে তো সফল হয়েছে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনার প্রথম অধিবেশনে যখন তেলের সংকট চলতেছে পেট্রোল পাম্পগুলোতে, তখন কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়া হয়েছে তারা জ্বালানি বিষয় নিয়ে কথা বলতে চায়, তাদের নোটিশ অ্যাপ্রুভ করা হয়নি। তাহলে এখন যখন মানে পার্লামেন্ট থাকে, আপনি তো অযাচিতভাবে শুরুতেই তো রাস্তায় নামবেন না। তো রিপিটেডলি চেষ্টা করবার পরে যখন আপনি কনভারসেশনের সুযোগ পাচ্ছেন না, আপনি তখন কি করবেন? আপনি এই একটা জনগণের দাবি বিষয় নিয়ে তো সিরিয়াস কনভারসেশনের সুযোগ আছে। দ্বিতীয়ত হইলো, দেখেন, একটা কমিটি হইলো কখন? যখন দুইটা কোম্পানিকে, অপরিচিত অখ্যাত দুইটা কোম্পানিকে, ইংল্যান্ডের এবং সুইজারল্যান্ডের, যাদের ওয়েবসাইট পর্যন্ত খুঁজে পাই নেই, তাদেরকে আপনার চুক্তি মানে কাজ দেওয়া হইলো গভর্নমেন্ট থেকে সরাসরি 1 লক্ষ টন করে 2 লক্ষ টন মেট্রিক টন ব্যারেল আপনার তেল আনবার জন্য। সাথে সাথে দেখেন আপনার সব পেট্রোল পাম্প থেকে লাইন চলে গেছে। তাহলে সিন্ডিকেট আছে, এটা সন্দেহ করবার জন্য যৌক্তিক কারণ আছে। তো এটা তো আমরা গত 3-4 মাসে অলরেডি দেখলাম। এখন দেখেন, গ্যাসের সংকটের ব্যাপারে অথবা আজকের পুরো জ্বালানি সংকট নিয়ে ইতিমধ্যে তো সাইদ ভাই জ্বালানি মন্ত্রীকে জিপিএ 5 দিচ্ছেন। স্ট্যান্ড তো এখন আর করতে পারবেন না, বাট উনি গোল্ডেন জিপিএ 5 পেয়ে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে, গোল্ডেন জিপিএ 5 পাওয়ার পর আসলে কি করবেন? আমরা যেটা বোধ করতেছি, একটা সিরিয়াস ওভারহলিং করা দরকার আমাদের। মানে গ্যাসের উপরে যে নির্ভরশীলতাটা, এইটার ক্ষেত্র প্রায়োরিটাইজ করা দরকার, যে আমি গ্যাসটা আসলে কোথায় দিব। দ্বিতীয়ত আমি সে কথাই বলছিলাম যে রেশনিংটা আমাদের কর্মঘণ্টাটা ফ্রেম আউট করতে হবে। ওইটা তো একটা আছে, প্লাস হচ্ছে যে আপনি মানে গ্যাসটা কোথায় খরচ করবেন, এটার প্রায়োরিটি করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কয়লা উত্তোলনের ব্যাপারে ইমিডিয়েট সিদ্ধান্ত নেওয়া দরকার। কয়লা যেটা আমরা ইম্পোর্ট করি, একদম শাটডাউন করে দেওয়া দরকার, প্রসেস ফলো করে আমাদের কয়লা আমাদের উঠানো দরকার। এর ভিতর থেকে আপনি তো প্রযুক্তি ব্যবহার করবেন, পরিবেশ দূষণ যতটুকু কমানো যায়, এবং এইখানে পরিবেশের যারা নিয়ে কাজ করেন তাদের সাথে আপনি কথা বলবেন, কিন্তু কয়লা উঠাইতে হবে আমাকে। কারণ আমি এমন একটা দেশ, আমি ইংল্যান্ড আমেরিকার মতো এই রকম শুদ্ধ জ্বালানিতে যাওয়ার মতো অর্থনৈতিক অবস্থা আমার নাই, প্র্যাকটিক্যালি নাই। এরপরে হচ্ছে বাজেটে এবার দেখলাম 10,000 মেগাওয়াট আপনার সোলার থেকে আপনার বিদ্যুৎ কালেকশনের সুযোগ আছে। ইতিমধ্যে আমি প্রেস কনফারেন্সে বলেছি, যেটা আপনি রেফার করছেন, বাংলাদেশের যারা চা মালিক সমিতি আছেন তাদের পক্ষ থেকে কিন্তু আপনার প্রায় 20,000 মেগাওয়াট সোলারে বিদ্যুৎ উৎপাদনের একটা প্রস্তাবনা আসছে। আপনি চিন্তা করে দেখেন বিষয়টা কতটা মানে ওয়েলকামিং মুভ হইতে পারে, যে তাদের তো অলরেডি ল্যান্ড আছে, বিশাল মাইলের পর মাইল চা বাগান, এবং তাদের আকাশটা তো খালি পড়ে আছে, এবং আমাদের এখানে 9-10 মাস তো সূর্যের আলো মোটামুটি থাকে। তাহলে তাদের সাথে যদি আমরা এই চুক্তিতে আসতে পারি যে আপনি সোলারে যাবেন, তারা ইনভেস্ট করবে, তাহলে প্রাইভেটাইজেশনটা আপনার কোথায় প্রায়োরিটি দেওয়া দরকার? আপনার গ্যাস প্রায়োরিটাইজ করা দরকার, তেল গ্যাস আমদানিকে বেসরকারি খাতে দেওয়া দরকার, না যেখানে আপনি শতভাগ সেক্টর প্রাইভেটাইজ দায়িত্ব নেবে আপনার দেশের লোক, নতুন প্লেয়ারদেরকে আপনি এখানে আনবেন, কোনটা করবেন? তাহলে এইটা নিয়ে কেন মাতামাতি নাই? কারণ আপনি সংকটটার ফোকাসটা কোথায় দেখছেন, খেয়াল করতেছেন? গ্যাস নাই, টার্মিনাল নাই। মানে আপনি দেখবেন যে টোটাল ক্রাইসিসটাকে 1-2টা চোকিং পয়েন্ট তৈরি করে। চোকিং পয়েন্ট করলেই সারা দেশের মানুষের ভিতরে একটা মতামত তৈরি হয়, আচ্ছা তো আর একটা টার্মিনাল করতেছে না কেন? আচ্ছা তাহলে গ্যাসের জন্য নতুন কোম্পানিকে বেসরকারিকরণ অমুক কোম্পানি তমুক কোম্পানিকে দিচ্ছে না কেন? এই মতামত তৈরি করা হয়, এইটার একটা পলিটিক্স আছে। তাহলে আমরা বোধ করছি, যেহেতু আমরা পরিবেশ বান্ধব এনার্জিতে মুভ করতে চাই, আমাদের দেশের সামার টপিক্যাল কান্ট্রি, আমার 9-10 মাস সূর্য আছে,
চা শিল্পের সাথে জড়িত তাদের সাথে বসেন। একইভাবে দেখেন যারা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করেন, তাদের অ্যাসোসিয়েশন আছে, তাদের ব্যাপারে গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি ব্রিফিং করেছিলাম। তারা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা প্রজেক্টে হাত দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক যমুনার চরে আপনার 1 থেকে 10 বিলিয়ন ডলার পর্যন্ত ইনভেস্ট করবেন এবং সেইখানে তারা সোলার প্যানেল বসায় দিবে এবং এমন উচ্চতায় বসাবে এবং এমনভাবে গ্যাপ রাখবে যেন নিচে ফসলের জমি নষ্ট না হয়। মানে ওই চরের ভিতরে আপনি গরুর খামার করতে পারবেন, মহিষের খামার করতে পারবেন, চাষবাস করতে পারবেন, আবার উপর থেকে আপনি সোলার পাবেন যেটা মিনিমাম 10 থেকে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ, এটা এই জিনিসগুলো আছে। তাহলে সেই প্রজেক্টটাতে আপনার আমলাদের কোনো আগ্রহ নাই, দেখবেন এই প্রজেক্টগুলো আলোচনাতে নাই এবং সরকারের কোনো টাকা খরচ হবে না এখানে। দীর্ঘমেয়াদে তারা ওখান থেকে ওইটা আপনাকে বিক্রি করে তারা তাদের টাকা উঠায় নিয়ে চলে যাবে। তাহলে এই কাজগুলো তো আছে অলরেডি, তাহলে সেগুলো নিয়ে আপনার তর্কটা হচ্ছে না কেন? আমরা চাই এই কাজগুলো ফোকাস করা আমাদের টোটাল সিকিউরিটির জন্য। ওয়ার্ল্ড ব্যাংক আসলে আমার তো সভারেন্টির কোশ্চেন নাই, তো ও তো আমার দেশ দখল করবে না, ওর সাথে আমার টাকার লেনদেনে আলোচনাতে করতে হবে। এবং আপনি কোনো টাকার, যেহেতু আমাদের বাজেট ঘাটতি আছে, টাকার শর্টেজ আছে, আপনাকে এই ধরনের জায়গাগুলো তো এক্সপ্লোর করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি 1 মিনিট বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে সভরেন্টির প্রশ্ন ওয়ার্ল্ড ব্যাংক আসলে যেহেতু নাই, তাহলে অভ্যন্তরীণ এন্টারপ্রেনাররা যদি ইনভেস্ট করে সেখানে সভরেন্টি থ্রেট আসে থেকে, সেটি একটি বিষয়। আর ফুয়াদ ভাই যেটি বললেন অত্যন্ত ভালো প্রস্তাব, ওটি তো লং টার্ম সমাধান, কিন্তু সংকটটি তো চলমান সংকট সমাধান করে লং টার্মে আমাদের রান করতে হবে। আমরা পদ্মার চর বা যমুনার চর ব্যবহার করতেই পারি, কিন্তু সেখান থেকে বিদ্যুৎ আসবে, আজকে বসালে আজকে যদি অনুমোদন করে কালকেই বসে যাবে না। সো দ্যাট আমাদের এই শর্ট টার্ম সমাধানের জন্য আমি মনে করি রেশনিং, সবার আগে রেশনিং করতে হবে এবং প্রাইভেটাইজেশন করে মনিটরিংটা যদি ভালোভাবে করা যায় এবং আমলাতন্ত্র যদি হেজিমনি মুক্ত থাকে এবং নতুন কোনো হেজিমনি তৈরি না হয়, সেক্ষেত্রে এখানে জিপিএ 5 দিয়ে আমি খুব বেশি ভুল করিনি। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদের কাছে একটা প্রশ্ন, বা উনি একটুখানি বলবার চেষ্টা করেছেন যে বিদ্যুৎ দেখে যে নইলে যদি ছেড়ে দেয়, সচিবালয়ের গেটে আমরা দেখেছি উনি বলছেন চড়থাপ্পড়ের একটা ঘটনা ঘটেছে, এগুলো নিয়ে বেশ ট্রল হচ্ছে। জামায়াত কি তার একজন এমপিকে চড়থাপ্পড় দেওয়াটাকে কত? আমার মনে হয় যে এগুলো খুবই হালকা বিষয়, এগুলো আদর করে দিয়েছে। দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে যে পরিকল্পিতভাবে দেখবেন আমাদের যে বাপেক্স একটা প্রতিষ্ঠান আছে, যাদের দায়িত্ব হচ্ছে আপনার এই গ্যাস এক্সপ্লোরেশন অনুসন্ধান করা, পেট্রো বাংলা, তাদের সাকসেস রেট কিন্তু বিদেশি কোম্পানির থেকে অনেক বেশি। আমাদের বিদেশি কোম্পানিগুলো 10টা এক্সপ্লোর করলে একটাতে তেল গ্যাস পায়, বাপেক্সের সেখানে সাকসেস রেট হচ্ছে 3টা এক্সপ্লোর করলে একটা পায়। সেই কোম্পানিতে আপনার স্টাফ নাই, প্রযুক্তি নাই, আধুনিকতার ছোঁয়া নাই, কাজ নাই, তাকে সাসপেন্ড করে বসায় রাখছেন কেন? তাকে দিয়ে কাজ করাচ্ছেন না কেন? আপনার নাকি সমুদ্র বিজয় হয়েছে, 46টা গ্যাসের ব্লক আছে, 2 পাশ থেকে ভারত এবং বার্মা গ্যাস উত্তোলন করছে, আপনি কেন উত্তোলন করছেন না? তাহলে আপনি দেখেন আমাদের পুরো তর্কের কেন্দ্রগুলো থাকে যেই ব্যবসায়ীরা যেখানে মনোপলি করতে চায়, সংকটটাকে চোখ পয়েন্ট করে ওইখানে নিয়ে যায় সারা বাংলাদেশকে রাজি করবার জন্য যে আসলে ওইটা দরকার, আসলে ওইটা হলেই মনে হয় আমার বাড়িতে বিদ্যুৎ। উনি বলছেন যে এটা লেংদি প্রসেস, যেটা আপনি বলছেন যে সমুদ্র থেকে লেংদি বলছি না, এটা লং টার্ম। না উৎপাদনে যেতে সময় লাগবে, এটা লেংদি না, লং টার্ম। এটা লং টার্ম উৎপাদনে আমাদের সংকট কিন্তু চলমান। এই সময়ে সংকটের সমাধানের পথটা কি সেটাই বলছি। সেটা তো অলরেডি বলেছি যে আপনার কারেকশন ছাড়া, মানে ইমিডিয়েটলি কোনো ইয়ে নাই, কোনো কাটপেস সলিউশন। এবং আমি মনে করি যে বিদেশি কোম্পানির দিকে না ঝুঁকে যদি লোকাল এন্টারপ্রেনারদের, ফুয়াদ ভাই বলেছেন যে নতুন গ্রুপ সৃষ্টি করতে পারে, নতুন ব্যবসায়ী এন্টারপ্রেনার তৈরি করতে পারে সরকার, সেটি পারে। এবং পুরনো যারা আছে ব্যবসায়ী তাদেরকে ব্ল্যাক আউট না করে দিয়ে তাদেরকে ইউটিলাইজ করতে হবে। কারণ কি, আমরা ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদী অর্থনীতি তো ভাঙিনি, ফ্যাসিবাদী সিস্টেম ভাঙিনি, ফ্যাসিবাদী আমলাতন্ত্র ভাঙিনি। তাহলে আমি এখন ফ্যাসিবাদ বিরোধী বক্তব্য দেবো আর ইউটিলাইজ করবো ফ্যাসিবাদী সব সিস্টেমটাকে। সুতরাং যদি ইউটিলাইজ করি, সবটা ইউটিলাইজ করে দেশের মানুষের কল্যাণে ব্যবহার করাটাই বেটার বলে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। অসংখ্য ধন্যবাদ সাইদ খান, সাংগঠনিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ। দুজনকে সময় দিয়েছেন আজকে এই আলোচনায় এবং মূল্যবান সময় দেওয়ার জন্য প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। সেই সাথে দর্শক আপনারা ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতে চাই এবং সেই সাথে আগামী রবিবার থেকে বৃহস্পতিবার একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।